বন্ধুরা, আমার নাম সোনিয়া। আমি উত্তরপ্রদেশের মেয়ে। এখন আমার বয়স ১৬ বছর। আমার ভাইয়া ছোট থেকেই আমার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের স্বপ্ন দেখত। তার চোখ সবসময় আমার ওপর গেঁথে থাকত। সে শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকত। আমি যখন মায়ের কাছে গিয়ে অভিযোগ করতাম, মা বলত, তোর ভাইয়া এমন নয়, সে এতটা নিচে নামতে পারে না। কিন্তু সেদিন যখন আমি বাড়িতে একা ছিলাম, ভাইয়া আমাকে ঘরের ভেতর ডাকল। তারপর সে আমার সঙ্গে টানা ৩ ঘন্টা ধরে এমন সব কিছু করল যা আমি জীবনে কখনো ভুলতে পারব না। জীবনটা একটা জুজার মতো, যে খেলে সেও জানে না কে জিতবে আর কে হারবে। আমার জীবনেও ঠিক এমনটাই ঘটেছে। বাইরে থেকে সবাই ভাবত আমি খুব সুখী, সবাই আমার সুখ দেখে হিংসে করত। কিন্তু সময় বয়ে গেল, আর সময় আমাকে আমার দুর্ভাগ্যের মুখ দেখিয়ে দিল। আজ হয়তো আমার মুখে সেই চটটা পড়েছে, যার পরে সবাই জানতে পারবে আমার সঙ্গে কি হয়েছে। যারা আমার পাশে থাকে তাদেরও হয়তো এর উত্তর মিলে গেছে। দরজায় একটানা টোকা পড়ছিল। আমি ভাবতে ভাবতে ঘাবড়ে গিয়েছিলাম। মা বাড়িতে নেই, তাহলে দরজা খুলব কি করে? কাছে গিয়ে জিজ্ঞেস করলেও তো দরজা খুলতে হবে। বাড়িতে মা নেই, আর আমি ভাইজাকে ডাকতে চাই না। হয়তো আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মেয়ে, যে নিজের ভাইয়ের ভয়ে কাঁপে। কিন্তু যে বাড়িতে থাকি, সেখান থেকে তাকে তো বের করতে পারি না। তাই মনে মনে ভগবানের নাম জপতে জপতে দরজা খুলে দিলাম। আর দেখি, দরজায় আমার ভাইজাই দাঁড়িয়ে। সে জিজ্ঞেস করল, দরজা খুলতে এত দেরি কেন হলো? আমি তাকে কি উত্তর দেব? দরজা বন্ধ করে তার পিছন পিছন মাথা নিচু করে হাঁটছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম, সে যেন মায়ের কথা না জিজ্ঞেস করে। কিন্তু সব প্রার্থনা তো আর হঠাৎ করে শোনা হয় না। তখনই ভাইয়া বলে উঠল, মা কোথায়? আমাকে বল, সে আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ কিচেনের দিকে চলে গেলাম। সে রোজকার মতো নিজের টেবিলে গিয়ে বসল। আমি খাবার এনে তার সামনে রাখলাম। ভাইয়া জিজ্ঞেস করল, তুই খাবার কেন এনেছিস? আমি তার সামনে বেশিক্ষণ দাঁড়াতে চাই না, তাই খাবার রেখেই নিজের ঘরের দিকে চলে গেলাম আর দরজা বন্ধ করে দিলাম। আমি খুব ভয়ে পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, সে খাবার খেয়ে তাড়াতাড়ি চলে যাক, নে তো মা এসে পড়ুক। কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শুনলাম। পিছনে তাকাতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তারপর আর কিছু মনে নেই। আমার মা ধর্মের প্রতি খুব ভক্তি করতেন। তিনি ছিলেন একজন গভীর ধার্মিক মানুষ। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তিনি ছোট থেকে অনেক আদরে বড় হয়েছেন। আমি যতটুকু মায়ের কথা জানি, তিনি ভালোবাসা আর যত্নে মানুষ হয়েছেন। বিয়ের পর আমি জন্মানোর কয়েক বছর পরই আমার বাবা মারা যান। বাবার কোনো পরিবার ছিল না, কারণ তিনি নিজের পছন্দে মায়ের সঙ্গে বিয়ে করেছিলেন। তাই মা বাধ্য হয়ে তার বাবা মায়ের কাছে ফিরে আসেন। আমি আমার মামার বাড়িতেই বড় হয়েছি। কিন্তু আমার বয়স যখন ৫ বছর, তখন মায়ের আবার বিয়ে হয়। এটা এমনি হয়েছিল কারণ আমার মামাও তখন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর মামি অসুস্থ হয়ে পড়েছিলেন। যে লোকটির সঙ্গে মায়ের বিয়ে হয়, তাকে বেছে নেওয়ার কারণ ছিল তিনি একজন ভালো আর সরল মানুষ। আশা ছিল তিনি আমাকে নিজের মেয়ের মতো মানুষ করবেন, আমার দেখভাল করবেন। মামির যেমনটা ভেবেছিলেন তেমনটাই হয়েছিল। আমার সৎবাবা আমার খুব যত্ন নিতেন। আমার ছোটবট সব দরকারের দিকে নজর রাখতেন। আমার আসল বাবাকে আমি হারিয়েছিলাম, তাই আমার কাছে তিনিই ছিলেন আমার বাবা। সময় দ্রুত কেটে যাচ্ছিল। আমার মনে বাবার নামে শুধু তার ছবিই গেঁথে গিয়েছিল। কিন্তু আমি যখন ১৬ বছরের হলাম, তখন থেকে মনে হতে লাগল আমার সৎবাবা আমাকে অনেক ভালোবাসেন। সেই বাড়িতে তার একটা জোয়ান ছেলেও ছিল। সে ছিল আমার সৎ ভাই। কিন্তু সে ভালো মানুষ ছিল না। তার কথাবার্তা আমার কাছে সবসময় মিথ্যে মনে হতো। আমি কখনো মায়ের কাছে এসব কথা বলিনি। আমার সৎভাই ১২ ক্লাস পর্যন্ত পড়েছে আর ইংরেজি খুব ভালো জানত। আমাদের বাড়ির একপাশে উঠোনে একটা ছোট ঘর ছিল। সেখানে সে সন্ধ্যার সময় বাচ্চাদের পড়াত। কিন্তু আমাকে বা মাকে সেই ঘরে ঢোকার অনুমতি ছিল না। ছোটবেলায়ও সে আমাকে সেখানে নিয়ে পড়াত না, বরং অন্য একটা ঘরে নিয়ে যেত। তার একটাই কথা থাকত, অন্য বাচ্চাদের সঙ্গে আমাকে পড়ালে সবার দিকে নাকি তার নজর থাকে না। এসব আমার কাছে খুব অদ্ভুত লাগত, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আমার মনে সবসময় একটা ভয় থাকত, কিন্তু বুঝতে পারতাম না এই ভয়টা আসলে কিসের। আমি আর মা তো তার ভালোবাসাই দেখতাম। একদিন আমি কোনো কাজে সেই ঘরে গিয়েছিলাম। দেখলাম সব বাচ্চারা ছুটি পেয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা ১০ বছরের মেয়েকে ভাইয়া আটকে রেখেছে। মেয়েটা কাঁদছিল, বলছিল সে বাড়ি যেতে চায়, কিন্তু ভাইয়া তাকে যেতে দিচ্ছিল না। আমি সেখানে দাঁড়িয়ে সব দেখছিলাম। জানি না কেন, আমার মনে হচ্ছিল আমাকে লুকিয়ে দাঁড়াতে হবে।
তারপর ভাইয়া সেই মেয়েটাকে ধরে অন্য ঘরে নিয়ে গেল। আমিও চুপি চুপি তার পিছনে গেলাম। ঘরের দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে মেয়েটার কান্নার শব্দ ভেসে আসছিল। ভাইয়া তাকে শান্ত করার চেষ্টা করছিল। এসব দেখে আমার মনে হলো আমার বন্ধু যা বলেছিল তা হয়তো সত্যি। ভাইয়া ভালো মানুষ নেয়। আমার মনে ভাইয়ার জন্য ঘৃণা জন্মাতে লাগল। কিন্তু এই ঘৃণা আমি কাউকে দেখাতে পারতাম না, কারণ সবার কাছে আমার ভাইজা একজন ভালো মানুষ। বিশেষ করে মায়ের কাছে তো সে খুব গুরুত্বপূর্ণ। একদিকে সে মায়ের ছেলে, আরেকদিকে সে আমাকে নিজের বোনের মতো দেখত, আমাকে ভাইয়ের মতো ভালোবাসা দিত। তাই মা তার ছেলের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাইত না। তারপর থেকে আমি চুপচাপ ভাইয়ার ওপর নজর রাখতে শুরু করলাম। এখন সে প্রতি 2-3 দিন পর কোনো না কোনো মেয়েকে আটকে রাখত। একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগত, ছুটির পর সে সবসময় মেয়েদেরই আটকাত, ছেলেদের নেয়। এই ব্যাপারটা আমার সন্দেহকে নিশ্চয়তায় বদলে দিল। একদিন একটা মেয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এল। তখন আমার সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে গেল। আগে আমি ভাইয়ার আশেপাশে ঘুরতাম, তাকে ভালোবাসতাম, তার কাছে নানা আবদার করতাম। কিন্তু এখন আমি তার থেকে দূরে থাকতে শুরু করলাম। হয়তো আমার বদলে যাওয়া ভাইয়া বুঝতে পারেনি, কিন্তু মা ঠিকই বুঝে গিয়েছিল। মা সবসময় তার ছেলেকে ভালো ভাবত। তাই একদিন আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কেন তুই তোর ভাইয়ার সঙ্গে ঠিকমতো কথা বলিস না? আমি আস্তে আস্তে মাকে সব বললাম, কিন্তু মা আমার কথায় ভরসা করতে চাইল না। মা আমাকে বকল, সোনিয়া, শোনা কথায় তুই বিশ্বাস করে ফেললি, এটা ঠিক না। যদি এমন কিছু হতো তাহলে তোর ভাইয়া তোর সঙ্গেও এমন কিছু করত। সে তোর সাগা ভাই নয়, তবু দেখ সে তোর কতটা খেয়াল রাখে। ভেবে দেখ সে কি ভুল হতে পারে। কিন্তু আমি তো সেই দৃশ্য নিজের চোখে দেখেছি। আমার মনে সত্যি মিথ্যে, ভালো মন্দের মধ্যে চলাচল চলছিল। কখনো মনে হতো সে আমার ভাই নয়, আবার কখনো মনে হতো মা যা বলছে তাই ঠিক। মায়ের যদি কোথাও বাইরে যেতে হতো, তিনি এমন সমাজের অপেক্ষা করতেন যখন আমার ভাইজা বাড়িতে থাকত না। তো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। পাড়ায় আমাকে একা ছেড়ে যাওয়ার ঝুঁকি তিনি নিতে পারতেন না, কারণ পাড়ার লোকজন আমার ভাইজাকে দেবতার মতো দেখত। তারা বলতো আমি কত ভাগ্যবতী যে আমার এমন একটা দেবতা ভাইয়া আছে। সবার চোখে সে আমার সাগা ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত আমাকে। কিন্তু বাড়ির ভেতর আমি যা সহ্য করছিলাম তা কেউ জানত না। এখন তো আমি রাতে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমোতাম। হালকা একটা খটখট শব্দ হলেও আমার ঘুম ভেঙে যেত, গায়ে কাঁটা দিয়ে উঠত। মাঝরাতে যদি পানির দরকার হতো, তবুও আমি ঘর থেকে বেরোতাম না। এভাবে জীবন কাটাতে কাটাতে যখন লোকে বলত তুই তো খুব ভাগ্যবতী, তখন আমার ইচ্ছে করত তাদের মুখ ভেঙে দিই, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। তাই সবসময় চুপ করে থাকতাম। এখন মনে হয় মাও হয়তো তার সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছিলেন। আমি দেখতাম দিন যত যাচ্ছে তিনি আগের থেকে বেশি চুপচাপ থাকছেন। মাঝে মাঝে তাকে চুপচাপ কাঁদতেও দেখেছি। হয়তো তিনি ভাবছিলেন সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল ছিল, কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাকে তো মানতে হবেই। একদিন আমাদের সন্দেহ সত্যি হয়ে গেল। পাড়ার এক মহিলা এসে মায়ের কাছে অভিযোগ করলেন। বললেন তিনি আর তার মেয়েকে আমার ভাইয়ার কাছে পড়তে পাঠাবেন না, কারণ ভাইজা তার মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছে। মা তাকে বোঝানোর চেষ্টা করলেন এমনটা হতেই পারে না, মেয়েটা হয়তো কিছু ভুল বুঝেছে। কিন্তু সেই মহিলা বললেন যদি আমার মেয়ে ভুলও বুঝে থাকে, তবুও আমি তাকে তোমার ছেলের কাছে পাঠাব না, ওখানে সে নিরাপদ নয়। মা জানতেন এই মহিলা মানবেন না, তাই বললেন তিনি ভাইয়ার সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন। তারপর মা আস্তে আস্তে ভাইয়ার সঙ্গে কথা বললেন। আর সেই রাতটা আমাদের জন্য কিয়ামতের রাত হয়ে গেল। মা যেই কথা বললেন, ভাইয়া কোনো সাফাই না দিয়ে মায়ের ওপর হাত তুলে দিল। আমি ঘরে লুকিয়ে সব দেখছিলাম, কিন্তু আমার এমন মজবুরি ছিল যে সামনে এসে মাকে বাঁচাতে পারিনি। তারপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে গেল। মহিলারা কিভাবে কথা চালায় সেই মহিলাও হয়তো অন্য মহিলাদের সব বলে দিয়েছিলেন। এভাবে অনেক মাই তাদের মেয়েদের ভাইয়ার কাছে পড়তে পাঠানো বন্ধ করে দিল। এর রাগ ভাইয়া মায়ের ওপর ঝাড়ত। যখনই খবর পেত যে আজ আরেকটা বাড়ির মেয়ে তার কাছে আসেনি, সেই রাতে সে মাকে খুব মারত। মা চুপচাপ তার এই পাশবিকতা সহ্য করতেন, কারণ তার আর কোনো উপায় ছিল না। তবে এখনো ভাইয়া আমাকে কিছু বলেনি, যদিও সে যে কোনো সময় আমার ওপর হাত তুলতে পারত, বা অন্য মেয়েদের সঙ্গে যা করত আমার সঙ্গেও তাই করতে পারত। কিন্তু আমার মজবুরি ছিল, সবার সামনে তাকে ভাইয়ের মতোই দেখাতে হতো, কারণ অনেকেই জানত না যে সে আমার সাগা ভাই নয়। একদিন হঠাৎ মাকে পাশের বাড়ির এক মহিলার ঘরে যেতে হলো। সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তার বাড়িতে কেউ ছিল না।
তিনি জোরে মাকে ডাকলেন। মা তাড়াতাড়ি তার বাড়ি চলে গেলেন। হয়তো হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলেন, কারণ তিনি বেশ বুড়ো ছিলেন। আমরা ভাবতাম তার দেখাশোনা করা উচিত। সেই সময়টাই ছিল যখন ভাইজা বাড়িতে খেতে আসার কথা। আমি প্রার্থনা করছিলাম মা যেন তাড়াতাড়ি ফিরে আসেন, আর মা না আসা পর্যন্ত ভাইয়া যেন না আসে। কিন্তু তা হল না। দরজায় খটখট শব্দ শুনে গিয়ে দরজা খুললাম। দেখি ভাইয়া দাঁড়িয়ে। তারপর তাকে খাবার দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার দরজায় খটখট শব্দ হল। গিয়ে দেখি আবার ভাইয়া দাঁড়িয়ে। তাকে দেখে আমার খুব ভয় লাগল। আগে যেসব কথা শুনেছিলাম সেগুলো এখন সত্যি মনে হতে লাগল। বছরের পর বছর ধরে জমে থাকা ভয়টা আমার গায়ে কাটা দিয়ে উঠল। তারপর আর কিছু বুঝতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখি মা আমার পাশে বসে আছেন। তার মুখ দেখে মনে হল হয়তো তিনি ফিরতে দেরি করে ফেলেছেন। আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি। তখন আমার জ্বরও হয়ে গিয়েছিল। জ্বরটা এত বেশি হয়েছিল যে মনে হচ্ছিল এই জ্বর হয়তো আমার প্রাণ নিয়ে নেবে। একবার মায়ের দিকে তাকালাম, তিনি চুপচাপ কাঁদছিলেন। কিন্তু ভাইয়ার কিচ্ছু এসে যেত না। সে তার রোজকার কাজে ব্যস্ত ছিল। তার মনে হচ্ছিল এখানে কিছুই ঘটেনি। তবে দুনিয়াকে দেখানোর জন্য সে আমাকে নিয়ে ওঝা বা ডাক্তারের কাছে যেত। এর জন্যই পাড়ায় খবর ছড়িয়ে গেল যে আমি অসুস্থ। অনেক মহিলা আমার খোঁজ নিতে এলেন। মাকে জিজ্ঞেস করতেন একে কি হয়েছে। মা উত্তর দিতেন হঠাৎ করে কি যে হলো আমার মেয়ের। 4 দিন পর আমার জ্বর একটু কমল। তখন মা আমাকে কিছু অদ্ভুত প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আমার কাছে অদ্ভুত লাগল, তবু আমি প্রতিটির উত্তর ভালো করে দিলাম। এতে মা খুব চিন্তিত দেখালেন। আমার অবাক লাগল তিনি এতটা চিন্তায় কেন। তারপর থেকে মা আমার দিনরাত দেখাশোনা শুরু করলেন। দিনের বেলা তো আমার সঙ্গে থাকতেনই, এখন রাতেও আমার কাছে শুতে লাগলেন। আগে রাতে একা শুতে আমার ভয় লাগত, এখন আমি নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। এই ঘটনার 3 মাস পর ভাইয়া আর এমন কিছু করেনি। আমার আর মায়ের চিন্তাও কিছুটা কমে গিয়েছিল। একদিন ভাইজা রোজকার মতো মন্দিরে গেল, কিন্তু আর ফিরে এল না। এটা ছোট্ট এলাকা ছিল। পরদিন যখন সে মন্দিরে পৌঁছাল না, তখন লোকজন আমাদের বাড়িতে খোঁজ নিতে এল, কিন্তু আমরা নিজেরাই জানতাম না। খুব তাড়াতাড়ি এই খবর পুরো এলাকায় ছড়িয়ে গেল। লোকজন নিজেদের মতো করে ভাইয়ার খোঁজ করতে লাগল, কিন্তু কেউ কিচ্ছু জানতে পারল না। এটা অবাক করার মতো ব্যাপার ছিল, কারণ সে কাউকে না বলে কোথাও যাওয়ার মানুষ ছিল না। তার কোনো খানদান ছিল না, তাহলে সে কোথায় যাবে। তার কোনো শত্রুও ছিল না, কারণ সে যদি কিছু খারাপ করত তাহলে মাসুম বাচ্চাদের সঙ্গে করত, যারা অভিযোগ করতে পারত না। তার হঠাৎ গায়েব হয়ে যাওয়া সবার জন্য অবাক করা ছিল। তবে আমার আর মায়ের জন্য এটা একটু স্বস্তির ব্যাপার ছিল, কারণ সে যখন বাড়িতে থাকত তখন আমরা নিজেদের নিরাপদ মনে করতাম না। তবে দুনিয়ার সামনে আমাদেরও তার খোঁজ না পাওয়ায় চিন্তিত দেখাতে হতো। লোকজন নিজেদের মতো তার খবর জানার চেষ্টা করল, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। তাই এলাকার লোকজন মাকে অনুরোধ করল তাকে অনুমতি দিতে, যাতে তারা থানায় গিয়ে গুম হওয়ার খবর লেখাতে পারে। মা চাইতেন না সে এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু এ কথা তিনি বলতে পারতেন না। সে যাই হোক মায়ের ছেলে তো, তাই মা রিপোর্ট লেখার অনুমতি দিয়ে দিলেন। তারপর থেকে পুরো এলাকা আমাদের খুব যত্ন নিতে লাগল। এসব শুধু সেই মানুষটার জন্য যার কথা বলতে গেলেও লজ্জা লাগে। 10 দিন পর খবর এল ভাইয়ার খোঁজ মিলেছে। পাড়ার কিছু দায়িত্বশীল লোকের সঙ্গে আমি আর মা থানায় গেলাম, কিন্তু ভাইজাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে সবসময় প্যান্ট শার্ট পরে ঘুরত, কিন্তু এখন সে ধুতি কুর্তা পরে আছে। চুল উস্কো খুস্কো, গলায় চেন, যেন কোনো বড় দুষ্টু লোক। এই চেহারা দেখে কারোর বিশ্বাস হচ্ছিল না যে সে সেই পুরোহিত। সরপঞ্চ বললেন তাকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা হয়েছে। গ্রামের লোকজন এটা শুনে অবাক হয়ে গেল, কারণ মন্দিরের একজন পুরোহিত এখন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কেউ বিশ্বাস করতে চাইছিল না যে সে সেই পুরোহিত। তবে পুলিশ তাকে জিজ্ঞেস করল তুমি কি সেই পুরোহিত। সে বলল হ্যাঁ আমি সে। তারপর সে তার পুরো গল্প বলল। সবাই শুনে অবাক হয়ে গেল। সে বলল সে আসলে কোনো পণ্ডিত বা পুরোহিত ছিল না, সে ছিল এক বেশ্যার ছেলে। তার বাবাকে সে নিজেও জানত না। যেখানে সে জন্মেছিল সেখানে মেয়েদের ইজ্জত করা হতো, কারণ তারা টাকা রোজগার করে আনত, কিন্তু ছেলেদের কোনো খেয়াল রাখা হতো না। তাই সে যখন 10 বছরের হল তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তারপর সে এদিক ওদিক ঘুরে বেড়াত, আবর্জনা কুড়াত। এভাবে অনেক বছর কাটিয়েছে। 8 বছর বয়সে সে প্রথম চুরি করেছিল। তারপর আস্তে আস্তে তার মতো আরও কয়েকটা ছেলেকে জড়ো করে একটা দল বানিয়েছিল।
তারা ছোটখাটো চুরি করত। তারপর ধীরে ধীরে বড় চুরি শুরু করল। একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। বাকি ছেলেরা কোনোভাবে ছাড়া পেয়ে গেল, কিন্তু সে জেলে চলে গেল। জেলে থাকতে সে পণ্ডিত সাজার নাটক করত, যাতে কাজ থেকে বাঁচতে পারে আর ধর্মের পড়ার বাহানা করতে পারে। জেলে 5 বছর কাটিয়ে যখন বেরোল, তখন সে ভেবেছিল চুরির পথে আর যাবে না। তারপর বিভিন্ন পণ্ডিতের সঙ্গে থেকে পণ্ডিত হওয়ার চেষ্টা করল। সময় কেটে গেল, কিন্তু বলে না, খারাপ কর্মের খারাপ ফল হয়। অবশেষে তার ভুলের শাস্তি তাকে পেতে হল। সে একটা ভাই বোনের সম্পর্ককে কলঙ্কিত করেছে। এটা একটা পবিত্র সম্পর্ক। যতই মজবুরি থাকুক, সম্পর্কের মধ্যে এমন পাশবিকতা হওয়া উচিত নয়। যদি হয়, তাহলে এমন মানুষের সমাজে থাকার কোনো অধিকার নেই। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগল? দয়া করে মন্তব্য করে আমাদের জানাও। যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো। হ্যালো হ্যালো হুম। খাওয়া দাওয়া কি শেষ? হ্যাঁ। ভালোই তো খাওয়া দাওয়া করতেছেন আনন্দ করে। কে? হ্যাঁ তাই তো। কি খাওয়া দাওয়া করছি? 2-3টা ভাতই তো খাইছি, তার তো বেশি কিছু তো আর খাই না। আর নিজেরা তো হোটেলে যা যা খাইতেছেন। এইসব কথা বাদ দাও, যাই হোক খাচ্ছ তো। হুম। তুমি এখন কি করতেছো? কিন্তু বসে রয়েছি। ও ফোন দিছিল না? হ্যাঁ। বলছি ফোন দিছিল না? এরা ও আমার তো ফোন দিছিল না, পরে সকালে আর আব্বুটাতে মিস কল দিছিলাম, পরে ব্যাক করলো। পরে একটু কথা কয়ে পরে সাইডে দিল। কইছে কি ওর বুঝলাম না আমি। ও কি জানি, আমারে তো কয় না কিছু। আমি বললাম শরীর খারাপ নাকি, বাড়ি থেকে বকা দিছে, কি হয়েছে কথা কও নাকি, মানে একদম ঠান্ডা ঠান্ডা ভাবে মনে হয় যেন অসুস্থ এরকম করে কথা বললো। কি হয়েছে কি জানি, ওই জানে কি হয়েছে না হয়েছে কিছু। হ্যাঁ। ওই ভালো জানে কি হয়েছে না হয়েছে ওর কি। কেন আপনার করে কিছু? কই না, এখন আমারও আর কিছু বলে না। আপনি কই বাড়িতে যান নাই আজকে? আরে না না, যাবেন কবে? দেখি কালকে যাইতে পারি। কালকে? হ্যাঁ কালকে। উম, তাহলে তো তুমিও যাইবা বাড়িতে। না, ওই যদি নিয়ে যায় তাহলে যাবো, তাছাড়া তার মানে সেও না। আচ্ছা ওর কি হয়েছে? আর কি হবে আমি বুঝি না। কিছু একটা ওই যে জীবনে করবো না, লুকায় রাখে, সমস্যা কি ওর আমি তো এটাই বুঝি না। একটা কিছু হইলে তো কওয়া লাগবো, না কইলে কি ওই সমস্যার সমাধান হইব? যদি লুকায় রাখে এই সমস্যার কোনো সমাধান হইব? এই তুমি কি করছি খোকা, বোঝো না এতদিন ফাঁকে থাকলে কি হয়? হ্যাঁ? আরে পাগলি, এতদিন ধরে দূরে রয়েছো, বোঝো না? কে দূরে রয়েছে? তুমি দূরে রয়েছো এতদিন ধরে, বোঝো না? আমি দূরে রয়েছি, তাতে কি অতি তো দূরে আমাকে পাঠাইছি, তাই তো আইছি। আমার ভাল লাগে কেমনি বোঝোই তো, বিয়া করলে বউরে ছাড়া কি ভাল লাগে? হ্যাঁ। ওর ওর যদি এটা বুঝতো তাহলে আর কখনো দূরে পাঠাইতো না। হুম। ও আমারে কয় যে আমারে এই দূরে থাকতে আর ভাল লাগতেছে না। বিয়া করার পর কি দূরে থাকুন যায়? হ্যাঁ। ও কয় এতদিন ধরে গেছে আমারে ভাল লাগে না। হুম। আরে কথা, ওরে তো দেখি ভালোই আছে, আব্বুর সাথে কাজ করতেছে। তো আমি কইলাম আব্বুর সাথে কাজ করতেছে তাহলে করো, করতে থাকো, দেখো যদি বাড়ি থেকে তো আমি নিজে ইচ্ছে যাবো না, কারণ একটা প্রবলেম হচ্ছে আমি নিজের ইচ্ছা আর কখনো সামনে দিয়ে দাঁড়াবো না। তাদের যদি মনে চায় যে না, আমার ছেলে বউ লাগবো, তাহলে এসে নিয়ে যাইবো, কিংবা ওরে পাঠাই দিব। তখন দেখবে, তাছাড়া আমি যাবো না, তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবো না। পরে কাছে থেকে সাবধান হয়ে যদি পাঠাই তখন কি তুমি আসবা? আব্বু আমার আব্বু আমার যদি সাধারণ আমার একটু কইতো যে তুমি, আমি নিজেকে পাঠাই দিতেছি, তুই ওর সাথে আয়া পর, খারাপ লাগবে না, তাই তো যাই যাবো। আব্বু তো কথাই জানা, আমি ফোন দিলে আরো দাম করে ফোন তো এটা দেয়, তাই আমি ফোনও দেয় না, কোনো কথাও বই না, রয়েছে থাকি। আপনার কাছে গোলাপান বেশি হইব না, আমার বাপ মাকে খালাই দিব না আমারে, আরে না, তাই কি দেয় নাকি? তাই না? হ্যাঁ, এখন দেখো কি করা যায় কি না যায়। অবশ্য আমারে কইছে ওরে যাই নিয়ে আসবো। হুম। বিয়ে করা বউ রেখে ও যে এতদিন থাকছে, আমরা কি পারবো? হ্যাঁ। আমরা থাকবো কেমনি, বউ ছাড়া কি ভাল লাগে? তুমি এখন ইয়ে করো, ও তো টাক করে বাসায় আসে না, কৃত্রিম কোনো উপায়ে মজা টজা নেও, তাছাড়া আর কি করবা? ঠান্ডা তো থাকা লাগবে তোমার। তাই তো,
ওই সত্যি কথা কইতে না পোলা পায়রা খায় তার দিকে রাতে গোলমাল লিখিয়ে থাকেন। তোমার নিয়ে সবসময় বিছনায় থাকবো, তুমি এবার থাকবা না তো? আপনি যদি আসেন তাহলে নিয়ে যাবো নি পামটাম দিয়ে। আমার মনটা খালি তোমারে চাই। হ্যাঁ, সত্যি বলছি। শুধু অশান্তি আর অশান্তি। কিসের অশান্তি? আগে যাই এলো, বিয়েটা করে এলো, তারপরে বুঝবো না। ওই তো পরে বুঝবেন যারা সিঙ্গেল লাইফে ভালো আছিল, একা ছিলাম একবারে নিশ্চিন্তায় আছিলাম। আর বিয়ের পরে খালি চিন্তা বউকে করে রাখবো, সবসময় মাথার মধ্যে এই চিন্তাটাই ঘুরবো। যারা পুরুষ মানুষ হ্যাগার মাথায় ঘুরবো, আর যারা ওই আর কি না হ্যাগার মাথায় কোনোদিন এইসব এইসব চিন্তা আসবো না। আরে ও চিন্তা আমার মাথায় আছে। বিয়া করব, বউরে ভালোভাবে রাখবো, আদর করবো, ভালোবাসবো, ভালো খাওয়াবো, ব্যাস। খালি ভালোভাবে রাখবো আদর করবো, তার চেয়ে আরে বউ মানুষ হওয়া যায়। আরে বউরে যদি আমি আদর যত্ন করে রাখি, ঠিক মতো ভরণ পোষণ দিই, তাহলে বউ যাইবে কোথায়? বউ তো খুশি সুখী। একটা বোর খরচ, আর তার বাপ মা যে ছোট থেকে তাই এত কষ্ট করে যে লালন পালন করছে, হ্যাঁ কি হাওয়ায় মানুষ হচ্ছে, হ্যাঁ কি খরচ লাগে নাই। আর আমি তো কামাই করব বউর জন্য, বউর পিছনেই তো খরচ করব। বউকে যদি ভালোভাবে রাখি, ইনকাম করে যদি টাকা পয়সা দিয়ে ভালোভাবে সাজায় গুজায় রাখি, তাহলে তো যাবে কোথায়? ওর জন্যই তো সব। বোর যখন যা লাগবো তা তাই না দোয়াই লিখবো। জানো, ও তো এতদিন বাসায় নাই, তোমার জিনিসপাতি গুলি কি সব ঠিকঠাক আছে নাকি নষ্ট হয়ে গেছে? এরকম থাকবেই তো, আমরা তো আর চাইলে পাই না। হয়েছে আর ভাব করা লাগবো না। ফিটফাট না তাই পাড়া দিয়ে বেকারে গড়ে আর ফিটফাট হলি তাহলে তো পুরো দুনিয়ায় ঘুরলো না। কি আর করবো, আপনার তো আর বিয়ে করে নাই যে বিয়ের মজাটা কেমন বুঝবো। করলে না বুঝতাম। ওই তো কইরা হেরা হেসুম পস্তায়েন। ভালোবাসে যদি বিয়ে করি, তাহলে তোমারে তো অবশ্যই দাওয়াত করবো, আইসো। না, আশা করছিলাম আপনার বিয়ের দাওয়াত খাবো, দাদি আপনার বিয়ের দাওয়াত খাওয়ার আশা ছাইড়া দেওয়া লাগবে। কিসের জন্য? যদি প্রেম করে বিয়ে করেন তাহলে তো আর দাওয়াত খাওয়ার আশাই থাকলো না। আর যদি কখন ফ্যামিলি থেকে দিত তাহলে না হয় সেটা আলাদা কথা। আমার দুঃখটা তুমি ছাড়া মনে হয় আর কেউ জানো না, কেউ বুঝলো না। সবাই কি আর বোঝে নাকি? দুনিয়ার সবাই তো আর তোমার মতো না। তাহলে তোমার দেহ সম্পদ আমার জন্য কিছু রাখো। থেকে আপনি কে ছুঁয়ে যাইবো। তুমি ওকেই খাওয়াবা না আমার জন্য কিছু রাখবা, সেটা একান্তই তোমার ব্যাপার, আমি আর কি বলবো। আপনি কথা কয় না আল্লাহ, তাই কি সম্ভব কোনোদিন যে আপনি আসবেন আপনার আলাদাটাই আমরা আলাদা জায়গায় থাকবো? এটা কোনোদিন হয়? হবে না কেন? এতই যদি ভালোবাসে তাহলে ওকেও খাওয়াবা, আমার জন্য কিছু রাখবা। না না, সমস্যা নাই, রাতে আপনার সাথেই থাকবো। রাতে আমি তোমার কাছে যা চাইবো তুমি কিন্তু আমাকে তাই দেবে। নিয়ে সমস্যা নাই, হাসি তো ভালোই। তাই সব ঠিক আছে, শুধু ওর বাপ বাপটার লেগে সমস্যা। ও কিন্তু বাড়িতে আসতে দেরি করলে আমি কিন্তু মাঝে মাঝে রাত্রে তোমার কাছে যাই থাকবো, হাসো না। আমি কিন্তু তোমার হাজবেন্ডের মতোই দিতে পারবো, ওর মতোই আমি। হ্যাঁ পুরাই আর মতো। আমি তোমাকে সত্যি অনেক আদর করব, অনেক খুশি করব, কতটা মাথায় রেখো। হাসো না, হাসো না, এত হাসতেছে কেন? আল্লাহ, আপনি আইসেন, সমস্যা নাই। আচ্ছা, অনেক রাত হলো, অনেক কথা হলো, এখন রাখি, ভালো থেকো। হ্যালো, হ্যাঁ রুমন, তোমার কলেজ ছুটি হবে কবে? আর তুমি বাসায় আসছো বা কবে? হ্যাঁ ভাবি, আমি আর 2 দিন পরে বাসায় আসবো। ভাইজান কি বাসায় আছে নাকি ঢাকা গেছে? তোমার ভাই তো ব্যবসার কারণে খুবই ব্যস্ত মানুষ, তাকে তো প্রত্যেক সপ্তাহে একবার হলো তাকে বাইরে যেতে হয়। সে মনে হয় ফিরবে 2-4 দিনের মধ্যে ফিরবে। এই তো গত সপ্তাহে ঢাকা গেছে, এখনো ফিরে নেই, বুঝছো? তুমি আগে বাসায় আসো, তারপরে সব বলবো। আচ্ছা ভাবি, আপনি এখন কি ফ্রি আছেন? মানে কি করছেন আপনি? হ্যাঁ রুমন, কেন ফ্রি থাকবো না? আমি তো একদম ফ্রি আছি। কেন, কিছু বলবা তুমি? না, তেমন কিছু না ভাবি। আমি একা একা হোস্টেলে শুয়ে আছি,
ভালো লাগছে না, তাই মনে করলাম যদি আপনার কোনো কাজ থাকে তাহলে থাক, আর যদি ফ্রি থাকেন না হয় একটু গল্প গুজব করতাম, এই জন্য আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কমন, তুমি যত পারো গল্প করো, কোনো সমস্যা নেই। আমি একদম ফ্রি আছি। একটু ওয়েট করো, আমি একটু দরজাটা লাগিয়ে আসি। তাহলে তোমার সঙ্গে 1 ঘন্টা গল্প করব, বুঝছো? অনেক কথা আছে তোমার সঙ্গে। এই জন্য আর কি তোমাকে আমি ফোন করে খোঁজ নিলাম যে তুমি আসলে বাড়ি আসছো কবে, বুঝছো? আর তোমাকেও তো আমার অনেক কথা বলার আছে, সেটা তুমি আসলেই বলবো। আর যত কথা মোবাইলে বলবা বলো, আমি এখন ফ্রি আছি। কি এমন বলবা? আমি ভাবি দূর থেকে আপনার খোঁজ খবর নিলেই ভালো লাগে, আর বাসায় গেলে বড় ভাইজান থাকে, এই জন্য তো অনেক কিছু চাইলেও বলতে পারি না। আর এই যে এখন দূরে আছি, মোবাইলে অনেক কথা বলতে পারি। তো আমার দূর থেকে কথা বলতেই ভালো লাগে, মজা লাগে। মানে বোঝেন না ভাবি, আপনাকে তো আমার ভীষণ ভালো লাগে, আর আমাকে কি আপনার ভালো লাগে? ওরে আমার ভাই রে, কেন তোমাকে আমার ভালো লাগবে না? হুম, আমার হাজবেন্ডের পরেই তো তোমার অধিকার। হুম। পাগল ছেলে, বোঝে না। তোমার যত খুশি, যা খুশি বলার আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো এবং বলবো। কোনো দ্বিধাবোধ করো না। কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে অবশ্যই পছন্দ করি, করবো না কেন? তুমি আমার স্বাদের দেওরা, হুম, আমার ভালোবাসার দেওরা। আর তোমার কাছে যদি আমি ভাবি হে এতটুকু ফ্রি মাইন্ডে কথা বলতে না পারি, অনেক কিছু শেয়ার করতে না পারি, তাহলে কি হবে? হুম। বলো কি বলবা? আজকে তুমিও বলো, আমিও তোমাকে বলবো। আর তোমার ভাইজানের বেল আছে নাকি? সে তো ব্যবসার কাজে শুধু বাইরে বাইরেই থাকে, আমাকে তো সে সময়ই দেয় না একদম। খুব কষ্টের মধ্যে আছি, বুঝছো? তুমি তো আমার মনটা একটু বোঝো, মানে আসলে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। আর তুমি কাছে থাকলে না হয় তোমাকে অনেক কিছু বোঝাইতাম। কাছেই থাকো না, তে আর কি বলবো। বুঝছো? আচ্ছা ভাবি, আমি যদি আপনার কাছে আপনার প্রথম বাসর রাত্রের যে ঘটনাটা ভাইয়ের সঙ্গে হয়েছিল, মানে কিভাবে থাকছিলেন, কি দিয়ে কি করছিলেন, শুরুটা আসলে কেমন, এইটা যদি একটু আমাকে শেয়ার করতেন। মানে আমি এখন একটু ফ্রি আছি, এই জন্য আর কি, মানে সবকিছু জানতে ইচ্ছা করতেছে যে মানে আপনার বাসর ঘরের শুরু থেকে শেষ অবধি ভাইজানের সঙ্গে কি কি হয়েছিল, এই কথাগুলো যদি আমাকে বলতেন, তাহলে আমি একটা অবিবাহিত ছেলে, আমার একটু অভিজ্ঞতা হতো। যখন আমি বিয়ে শাদী করব, তখন হয়তো উম এই এটার উপর একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয়, এই জন্য আর কি। কিছু মনে না করলে একটু শেয়ার করেন না ভাবি। এই, তুমি কিন্তু পাকনামে বেশি করছো। হুম। এত গোপন কিছু বড়দের জানতে হয়? হুম। সব কি শুনবা তুমি? তোমার শরম করবে না? হুম। তোমার ভাইয়ের কথা, আমার কথা, আরো এর মধ্যে কত আসলে রসের রসের কথা আছে, মজার মজার কাহিনী আছে, সেগুলা কি তুমি শুনতে চাও? হ্যাঁ। হ্যাঁ ভাবি, আমি একটু শুনলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো। মানে আসলে আমি এইসব কিছু জানি না, তাই নিজেকে খুব বোকা বোকা লাগে, বুঝছেন? এই জন্য আর কি, আমার রশির ভাবির কাছে যদি এই তার বাসর রাতের গোপন কথাগুলা একটু শুনতে পারতাম না, তাহলে আমার একটু অভিজ্ঞতা বাড়তো, তাছাড়া একটু ভালোও লাগতো, এই জন্য আর কি, বুঝছেন? এই শোনো রুমন, আমি তোমাকে একটা শর্ত দিব। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমাকে আমার বাসরাত্রের সব কথা খুলে বলবো। আর যদি তুমি আমার শর্ত না মানো, তাহলে আমি বলবো না, বুঝছো? না না ভাবি, আপনি বলেন বলেন, আপনার সব শর্তে আমি রাজি। আপনি কি কি শর্ত দিবেন বলেন না। আমি যেটা তোমাকে নিষেধ করব, তুমি ঠিক সেটা মানবে তো? ভাবি আমি কথা দিলাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি কথা দিলাম আপনাকে, আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তেই রাজি। আমি কারো কাছে কোনো কিছু বলবো না, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি তবুও আপনার সব কথা আমাকে শেয়ার করুন, আমার একদম ভাল লাগছে না, আমার শুনতে ইচ্ছে করছে ভাবি, বলুন না। দেখো রুমন, আমার জীবনে সবচেয়ে একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছিল বাসর রাত্রে।
আর সেই ঘটনাটা তোমাকে যদি আমি বলি, আমি খুব রিস্কে আছি। যদি তুমি কোনোদিন কাউকে শেয়ার করো, তাহলে তোমার ভাই আমাকে তোমার বাড়ি থেকে তাড়াই দেবে। এই জন্য আসলে তোমাকে আমি এত শর্ত সাপেক্ষে রাজি করাই নিচ্ছি, বুঝছো? ওকে ভাবি, আমি আপনার সব শর্তে রাজি। আপনি এখন নিশ্চিন্তে আমাকে সবকিছু খুলে বলতে পারেন, কোনো ভয় নেই। বলুন না, ফ্রি মাইন্ডে। আচ্ছা, তাহলে শোনো, আমি তোমাকে কিন্তু ওয়াদা করাই নিছি, তুমি কোনোদিন যদি কাউকে বলো, তাহলে কিন্তু আমার অনেক বিপদ হয়ে যাবে। কখনোই ভুলটা করো না, হ্যাঁ? তো আসলে তোমার ভাইয়ের সঙ্গে আমি যেদিন মানে বিয়ে হয়ে আসলাম তোমার বাড়িতে, তো প্রথম বাসর রাত, সে রাতটা আসলে আমার স্মরণীয় রাত। প্রত্যেকটা মেয়ের বেলায় এই রাতটা একটা স্মরণীয় রাত। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই রাতটাকে স্মরণ করে এই রাতের মধ্যে যা কিছু ঘটে যায় সেগুলা ডায়েরিতে লিখে রাখে বা অনেক কিছু মনে রাখে। তো আমার জীবনেও ঠিক ওই রাত্রে এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেছিল, সেটা আমি অবশ্য ডায়েরিতে লিখে রাখছি। এবং মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন। হয়তো এটা কাউকে বলা যায় না, এত বড় একটা ঘটনা ঘটে গেছিল, বুঝছো? ভাবি, কি এমন ঘটনা ঘটেছিল সেটাই একটু আমাকে বলুন না, শুনি। রোমন, তুমি এত করে যখন বলছো, অবশ্যই আমি বলছি। তোমার ভাই ওই বাসর রাত্রে যেদিন আমাদের হবে আর কি, বাইরে তোমার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, নাম হাবিব, বুঝছো? আর আমি জানতাম না যে ওই হাবিব তোমার ভাইয়ের এত ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ওই হাবিবের সঙ্গে আমার পূর্বে একটা গুড রিলেশন ছিল, বুঝছো? তো আমি যখন তোমার বাড়িতে বিয়ে হয়ে প্রথম আসলাম, এসে দেখি তোমার ভাইয়ের হাত ধরে সবসময় হাবিব ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, তার কাছের একদম খুব ক্লোজ বন্ধু, বুঝছো? এখন আমাকে সে বাসর সজ্জায় বসায় রেখে হাবিবের সঙ্গে করে তোমার ভাইয়া বাইরে গেল। তো বাইরে থেকে ঠিক 11টার সময়, 11টা অথবা 11:30 বাজে, এরকম একটা সময় রাত্রে, তো আসলো। আসার পরে আমাদের যে রুমটাতে বাসর ঘর সাজানো হয়েছিল, ওই রুমে না ঢুকে হাবিবের সঙ্গে তোমার ভাই পাশের রুমে বসে কোনো একটা কিছু, হাবিব হয়তো কোনো কিছু, সেটা পাওয়ারফুল কোনো কিছু খাওয়াইছিল না কি হয়েছিল, এটা উপরওয়ালাই জানে, আমি এটা বলতে পারবো না। যাই হোক, তোমার ভাই তখন ওই রুমে, পাশের রুমে সোফার উপরে ঘুমায় যায়। আর ওই হাবিব ওই পাশের রুমে লাইটটা বন্ধ করে আমার রুমে, সেও পাঞ্জাবি পায়জামা পরা ছিল, আর গায়েটা সারা বডিতে সুগন্ধ একটা সেন্ট ব্যবহার করছিল, সেম সেন্ট যেটা তোমার ভাই মাখছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো তোমার ভাই হবে। আমি যেহেতু মাটির নিচে মুখ করেছিলাম, আমি লজ্জায় বিমূঢ় হয়ে তার দিকে তাকাচ্ছিলাম না। আর সে রুমের মধ্যে ঢুকে, হাবিব রুমের মধ্যে ঢুকলো, অথচ তোমার ভাই কিন্তু ঘুমিয়ে পড়ছে পাশের রুমে। হয়তো কোনো কিছু খাইছে কি খাওয়াইছে কি হাবিব, সে একটু চালাকি করছে, এটা আমি বলতে পারবো না। আর আমিও তোমার ভাইকে সেদিন প্রথম দর্শন করতে গিয়ে লজ্জা পাচ্ছিলাম, তো তাই চোখটা একটু নিচের দিকে চেয়ে আমি ঘুমটাই দিয়ে বসে আছি। তো হাবিব এই সরলতার সুযোগ নিয়ে সে আমার রুমে ঢুকে রুমের বাতিটা নিভাই দিল। যাই হোক, বাতি নিভাই দিয়ে দরজা আটকে দিল, দিয়ে আমাকে আমার কাছে আসলো, এসে যাই হোক কথা কথা বলছে, আমি আসলে অতটা ফলো করতে পারিনি। এরপর যাই সে আমাকে সারাটা রাত খেলছে, অর্ধেক রাত, তখন 3টা বাজে। এর মধ্যে সে আমার সঙ্গে 3বার মেলামেশা করছে। এত সুখ দিছে, এত আনন্দ দিছে রে ভাই, আমি জীবনে কখনোই এত সুখ শান্তি এইটা করলে যে এত আনন্দ লাগে রে ভাই। ও শুরুতেই যখন আমাকে দিল না, আমি খুব কষ্ট হচ্ছিল আমার। অত বড় জিনিসটা, ওই হাবিব তো দেখতে শুনতে অনেক উঁচু লম্বা, বেশ স্বাস্থ্যবান, বুঝছো? তোমার ভাইয়ের চাও সে একজন জোয়ান পুরুষ, কিন্তু আসলে তো আমি বুঝতে পারি নাই যে এটা হাবিব। আমি ভাবছিলাম যে তোমার ভাই আমাকে এটা করছে।
তো প্রথম রাত্রে তো অতটা আসলে আমি অনুমান করতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না, বুঝছো? তারপরে সে তো প্রথমে আমার এটা খুললো ওটা খুললো, তারপরে আমাকে কিস করলো বা নানান রকম ভাবে সে আমাকে আদর যত্নে আমাকে শিহরণের জায়গায় তুললো। এক পর্যায়ে সে আমাকে যখন প্রথম ভিতরে ওইটা দিল, মানে আমি খুব ব্যথায় মানে কাঁপতাই উঠলাম, কিন্তু এত মজা লাগছিল। ওর ওয়াই এত আনন্দদায়ক, এত সুমধুর, যেন আমি কখনো জীবনে আর এইরকম পাইনি। এত স্বাদ দে ভাই, কি বলবো তোমাকে, বুঝছো? তারপরে হাবিব যখন আস্তে আস্তে ওইটা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে জোরে জোরে করে থাপাইতে লাগলো রে ভাই, মানে প্রথমে তো আমি খুব ব্যথা যন্ত্রণায় কাঁপতে উঠলাম। এক পর্যায়ে আমার খুব ভালোই লাগলো। সে একবার আমাকে থাপাইছিল প্রায় 25-30 মিনিট ধরে, বুঝছো? কত আইটেমে যে করলো রে ভাই, আমি নতুন বউ, আমার আর মানে লজ্জা কোনো কিছু থাকলো না। এভাবে সে বাতি জ্বালাইতে রাজি হয় না, মানে অন্ধকারে এভাবে সে পরপর 3বার আমাকে থাপাইলো। মানে কত আইটেমে যে করলো, কি যে করে কি যে না করে, আদর করে ভালোবাসে, বুঝছো? মানে খুব মজার একটা রাত। কিন্তু এক পর্যায়ে সে দেখে রুম থেকে বের হয়ে মানে বাথরুমে যাওয়ার কথা বলে আমাকে ফেলে সে রুম থেকে বের হয়ে ওই সোজা ওই রুমে যায়, এবং ওই রুমে যায় সে আমার মানে তোমার ভাইকে সজাগ করে ডেকে আমার রুমে পাঠিয়ে দেয়। মানে বলছে যে দোস্ত ওঠ, এত রাত্রে এখানে ঘুমায় পড়ছিস, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? এই সেই বলছে, আমার কথাটা কানে আসলো। কি ব্যাপার, আমার হাজবেন্ড পাশের রুমে ঘুমিয়ে আছে, আর আমি তাহলে এত এত সময় ধরে কার সঙ্গে এই খেলাটা করলাম? কি এমন সর্বনাশ করে ফেললো? তাহলে কি ওই হাবিবি আমার সর্বনাশ করলো? ও মাই গড, কি এমন ঘটে গেল? এটা আমি কি করলাম? হুম, মানে আমার নিজের উপরে মানে খুব রাগ হচ্ছিল। মানে আমি একটা মেয়ে মানুষ, আমার বাচ্চারও একটা হবে আমার হাজবেন্ডের সঙ্গে, অথচ এটা হাবিব চালাকি করে মানে তোমার ভাইকে কোনো কিছু খাইয়ে পাশের রুমে ঘুমাই দিছিল, এবং এই ফাঁকে সে এসে আমার সঙ্গে এটা করলো, কিন্তু আমি এটা বুঝতে পারিনি রে ভাই। তো এই যে একটা ঘটনা, এই ঘটনা আসলে আমি কোনোদিন কাউকে প্রকাশ করতে পারবো না রে ভাই। রোমন, বিশ্বাস করো, আমি আসলে এটা তো ইচ্ছা করে করি নাই, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝছো? আরে ভাই, তোমার ভাই তো এরকম করতো বা করবে এটা তো আমি জানি না। সে পাশের রুমে ঘুমায় রয়েছে, আমি নতুন বউ, আমি আর কি করব? যাই হোক, হাবিব তখন সুপার পাশে যে ওই পাশে যায় ঘুমালো, আর তোমার ভাই এসে সে তো আসলে তাকে আমি এটা বোঝার পরে এটা বুঝতে দেইনি। আমি বাথরুম থেকে পরিষ্কার হয়ে আবার নতুন সাজে বসলাম, মানে তোমার ভাই আবার আমাকে শুরু করলো। সে ফজরের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একের পর এক তোমার ভাই আমাকে এভাবে ঠাপাতে লাগলো। কিন্তু তাহলে দেখো যে আমি এক রাতে 2 জনের থাপনে খেলাম। অথচ আমি আসলে এই পূর্বের যে ঘটনাটা হাবিব আমাকে থাপাই গেল, এই কথাটা কোনোদিন আজ পর্যন্ত কাউকে শেয়ার করিনি রে ভাই। রোমন, তুমি যেহেতু আমার দেবর, তোমাকে আমি সবকিছু ফ্রি মাইন্ডে বলতেই পারি, আর তুমি যখন কিছুটা অভিজ্ঞতা নিতে চাইছো আমার কাছ থেকে, তো নাও। কিন্তু শর্ত ওই যে তোমাকে একটা বলছি কথা, এই কথা আজ পর্যন্ত উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর হাবিবকে সেদিন থেকে আমার মন থেকে মুছে ফেলছি। ওকে আসলে আমি ভালোবাসতাম তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে, কিন্তু ও আমার সঙ্গে প্রতারণা করে মানে তোমার ভাইয়ের যে আহার, দুধের যে শরটুকু কিন্তু হাবিব খেয়ে চলে গেল ঠকবাজি করে, বুঝছো? এটা আমিও বুঝতে পারছিলাম না। যাই হোক, কি আর করা রে ভাই, যদিও সে ঠকবাজি করছিল, মানে খুব মজা দিয়েছিল রে ভাই। এত মজা, এত স্বাদ না রে ভাই, সেই স্বাদ আজও কোনোদিন তোমার ভাই আমাকে দিতে পারেনি। মানে হাবিবেরটা না অনেক বড় মোটা, যখন দেয় না এত ভিতরে সুসরণে চুলকানি লাগে, মানে কি বলবো তোমাকে, এত স্বাদ আমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি যখন বিয়ে করবা দেখবা তখন যে আসলে প্রথম রাতটা কেমন লাগে, কত মধুর, বুঝছো? তো শোনো রোমন, অনেক কথাই তো তোমাকে শেয়ার করলাম। আমার কিন্তু এইসব বলতে বলতে মন মেজাজ অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝছো? আর আমি এখন কিছু বলতে যাচ্ছি না তোমাকে।
আর তুমিও এসব কথা শুনে মানে ঠিক আছো কি না আমি সঠিক জানি না, কি কেমন লাগছে তোমার এসব কথা শুনে? হ্যাঁ ভাই, ও মাই গড, ভাবি আপনার লাইফে পাশের ঘরের ঘটনাটা এত রোমান্টিক একটা নাটকীয় ঘটনার মতো, যে হিস্টোরিটা আমি শুনে মানে অবাক হয়ে গেছি। অবাক ভঙ্গিতে আপনার এই গল্পগুলো আমি শুনছি, এই কথাগুলা মানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। যেমন হচ্ছে একটা আমি নাটক, কল্পনায় একটা নাটক দেখছি, এইরকম ঘটনা ঘটে গেছিল। ও মাই গড! আর এটা কি কখনো কাউকে বলা যায়? এইটা যদি কোনোদিন প্রকাশ পেয়ে যায়, তাহলে তো আমার ভাই আপনাকে এক চান্সে বাসা থেকে বের করে দেবে। কিন্তু কখনোই আমি এটা করব না। আমি ওই যে কথা দিছি না, আর আমি তো আপনার ছোট দেবর, তাই না? আর আপনার ব্যক্তিগত যে কোনো কিছু আপনি আমাকে শেয়ার করতেই পারেন। সেটা যদি গোপনীয়তা আমি রক্ষা করতে নাই পারি, তাহলে আর আপনার ভালোবাসার দেবর কি হলাম, তাই না? ঠিক আছে ভাবে, আপনি টেনশন করবেন না। নিশ্চিন্তে থাকবেন, কাউকে কোনোদিন বলবো না। তো আমি আগে বাড়ি আসি না, তারপরে দেখবো। আমার মেজাজ টেজাজ খুব খারাপ হয়ে গেছে ভাবি। আমি এখন বাথরুমে যাব, কি যে হবে আমার বলতে পারবো না, বুঝছেন? আমি জানি দেওরা, তোমার আবার আমার এইসব কথা শুনে অবশ্যই মেজাজ হট হয়ে যাবে। পরে আবার দেখা যাচ্ছে হাতের কাজ করতে হবে। শোনো, এই হাতের কাজ টাজ করে কোনো কিছু নষ্ট করো না, ওইটা অটুট রাখো। বিয়ে শাদী করার পরে ওইগুলা লাগবে। এইসব কিছু করো না, আবার পাকলামি করো না। আর তুমি বাড়ি আসো, তারপরে দেখবো না, বুঝছো? তো রাখবো। ঠিক আছে ভাবি, অনেক কথাই তো শুনলাম। বাড়ি আসার পরে আমার আবার একটা প্রস্তাব দেব, যদি আমার কথা না রাখেন তাহলে আমি ভাইকে কিন্তু সব বলে দেবো। কি এমন পাগলামি করে? তুমি কি কি এমন বলবা তোমার ভাইকে? হ্যাঁ? আমি জানি তুমি কিছু বলবা না। ওরে পাগল ছিলে, তুমি আসো না। তুমি কি এমন চাইবা? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেবো, বুঝছো? আসো না আগে। তো ঠিক আছে রুমন, রাখতেছি, অনেক কথাই তো হলো। আমার মেজাজ ভালো নেই, আমি একটু বাথরুমে যাবো, এসে একটু ঘুমাবো, ভালো লাগছে না। তো রাখি, আল্লাহ হাফেজ, বাই বাই। ওকে ভাবি, আল্লাহ হাফেজ। ভাই, এটা ঠিক না। দয়া করে তোমার আঙুলটা সরিয়ে না। আমি তোমার বোন। আমি তোমাকে কতি না ভালো ভাবতাম, কিন্তু ভাই আমার একটাও কথা শুনল না, এবং তার মনে যা ছিল সেই রাতে সে সবই আমার সাথে করে বসল। শেষ পর্যন্ত এটা কিভাবে হল তা আমি তোমাদের এই গল্পে বলব। আমি বিহারের বাসিন্দা। আমার নাম নেহা। আমার বয়স 19 বছর। লোকে বলে আমি দেখতে বেশ আকর্ষণীয়, আর সম্ভবত এজন্যই পাড়ার ছেলেরা প্রায়ই আমার সাথে নানা কথা বলতে চায়। আমার পরিবার খুব ছোট। আমি, আমার ছোট ভাই আর মা। বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স মাত্র 7 বছর। মা বাবার জায়গায় ব্যাংকে চাকরি পেয়ে গেলেন, এবং তিনি আমাদের দুজনকে মানুষ করলেন। এখন আমি আর আমার ভাই দুজনেই কলেজে যাই। এটা 3 মাস আগের কথা। সেই দিনটা ছিল সোমবার, আর আমি কলেজে যাইনি। আমার ভাই আর মা যেমন প্রতিদিন নিজ নিজ কাজে চলে গেলেন। বাড়িতে একা ছিলাম, আর কিছু করতে ইচ্ছে করছিল না। আমি ইউটিউবে গল্প পড়তে শুরু করলাম, হয়তো কিছু মনে ভুলিয়ে দেবে। ঠিক তখনই মায়ের ফোন এল। তিনি বললেন আজ তার ফিরতে দেরি হতে পারে। আমি বললাম ঠিক আছে মা, তুমি আরামে আসো। তারপর জানি না কেন মনে খুব খালি খালি লাগতে শুরু করল। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি নড়লাম না। আমার মনে হল যেন কেউ আমার পাশে বসে আছে। আমি অনুভব করলাম কেউ আস্তে আস্তে তার আঙুল দিয়ে আমাকে স্পর্শ করছে। প্রথমে আমি বুঝতেই পারলাম না যে এটা কি হচ্ছে, কিন্তু যেই আমি আস্তে আস্তে চোখ খুললাম, আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমার ছোট ভাই, যাকে আমি সবসময় মাসুম আর শরীফ ভাবতাম, সেই আমার পাশে বসে আছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সে এটা করছে। আমার বুক খুব জোরে ধড়ফড় করতে লাগল, আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কিছু বলার সাহসই জোগাড় করতে পারলাম না। আমি ভাবছিলাম যে সে কেন এমন করছে। সে কি কখনো আমার সম্পর্কে এমন কিছু ভেবেছে, নাকি এটা শুধুই একটা ভুল? সেই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি তাকে ক্ষমা করতে পারব? এটা কি এমন একটা ঘটনা যা আমি উপেক্ষা করে যেতে পারি? কিন্তু একই সাথে আমি জানি না কেন সেই মুহূর্তে আমার রাগ হচ্ছিল না, বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। হয়তো আমার বোঝার মধ্যে কিছু ঘাটতি ছিল, না হলে আমি সেই মুহূর্তে অন্য কিছু ভাবছিলাম। কিছুক্ষণ কেটে গেল, আর আমি তখনও ঘুমের ভান করছিলাম।
ঠিক তখনই হঠাৎ মনে হলো ভাই আমাকে আস্তে আস্তে জাগানোর চেষ্টা করছে। তার আঙুলগুলো আমার কাঁধে হালকা করে ছুঁই ছুঁই করছিল, কিন্তু আমি চোখ খুললাম না। আমি জানতাম যে আমি পুরোপুরি জেগে আছি, কিন্তু সে হয়তো ভাবছিল যে আমি গভীর ঘুমে আছি। আস্তে আস্তে তার হাতের স্পর্শ বাড়তে লাগে। আগে যেখানে সে শুধু হালকা স্পর্শ করছিল, এখন তার সাহস বাড়তে লাগে। আমি বুঝতে পারছিলাম না যে সে কি করছে বা কি করতে চাইছে, কিন্তু আমি চুপচাপ দেখছিলাম। আমার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। এই মাসুম ভাই হঠাৎ এত বদলে গেল কি করে? সে কেন এমন করল? আমি বুঝতে পারছিলাম না যে সে আমাকে ঘুমের মধ্যে কি খাওয়ানোর চেষ্টা করছে। আমার ঠোঁট বন্ধ ছিল, কিন্তু তবুও সে চেষ্টা করছিল যেন আমি কিছু খেয়ে ফেলি। আমি ভেবে ঠিক করলাম, ইচ্ছে করে ঠোঁট একটু খুলে দিলাম। আমি এমন ভাব করলাম যেন আমি ঘুমের মধ্যেই আছি, আর ঠোঁট নিজে থেকেই খুলে গেছে। সেই মুহূর্তে আমার ভেতরে একটা অদ্ভুত রকমের ঘাবড়ে যাওয়া ভাব কাজ করছিল, কিন্তু আমি তা প্রকাশ করতে দিলাম না। হঠাৎ আমার ফোনের ঘণ্টা বেজে উঠ। সেই আওয়াজে পুরো পরিবেশ বদলে গেল। ভাই সঙ্গে সঙ্গে ভয়ে পেয়ে গেল আর ঘাবড়ে গিয়ে দূরে সরে গেল। সে এত তাড়াতাড়ি উঠে গেল যে আমি বুঝে গেলাম তার মাথায়ও ভয় ছিল যে আমি যেন জেগে না উঠি। আমি ফোনটা তুলে দেখলাম সেটা আমার বয়ফ্রেন্ডের কল। এটাও আবার এই সমাজে কল করতে হল। আমি মনে মনে ভাবলাম। আমি ফোনটা তুলে খুব কষ্ট করে বয়ফ্রেন্ডকে বোঝালাম যে আমি বাড়ির কাজে ব্যস্ত আছি। তার মেজাজও হয়তো অন্য কথা বলার ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম। এবার আমার নজর আবার ভাইয়ের দিকে, কিন্তু সে ঘর থেকে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, আমি কি তার সাথে এই ব্যাপারে কথা বলবো, নাকি এটা উপেক্ষা করে যাব? অনেকক্ষণ আমি আমার চিন্তায় ডুবে রইলাম। আমি ভাবলাম, যদি আমি এটা নিয়ে কিছু না বলি, তাহলে হয়তো আবার এমন ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি আমি তাকে কিছু বলি, তাহলে আমাদের সম্পর্ক চিরকালের জন্য বদলে যাবে। তারপর আমি আর থাকতে পারলাম না। আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল, আর আমি ভাইয়ের সাথে কথা না বলে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি তার ঘরের দিকে এগিয়ে গেলাম। ভাইয়ের আলাদা একটা ঘর আছে, যেখানে সে প্রায়ই গিয়ে পড়াশোনা বা অন্য কিছু করে। আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি বলব বা এই পুরো ঘটনার মুখোমুখি কিভাবে দাঁড় করব। যখন আমি ভাইয়ের ঘরের কাছে পৌঁছলাম, তখন দরজা অর্ধেক খোলা ছিল। আমি আস্তে আস্তে ভিতরে উকি দিলাম। যা দেখলাম তা আমার চোখ কপালে তুলে দিল। ভাই বিছানায় শুয়েছিল, আর সে তার হাত দিয়ে এমন কিছু করছিল যা আমি এতদিন শুধু একটা শিশুর মতোই দেখে এসেছি। সে এমনটা করতে পারে এটা আমি কখনো ভাবিনি। 1 মিনিট ধরে আমি শুধু দরজার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম। আমার মাথায় তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আসলে তার কি হয়েছে? সে সত্যিই এমনটা করছে, নাকি আমি কোনো ভুল বুঝে ভুল দেখছি? আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ তার দিকেই আটকে ছিল। আমি জানতাম যে আমাকে কিছু করা উচিত, কিছু বলা উচিত, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি যে ভাইকে এতদিন মাসুম ভেবে এসেছি, সে আজ আমার সামনে একদম অন্য রূপে হাজির। তাকে এই অবস্থায় দেখে আমার মনে হলো হয়তো সে ছোটবেলা থেকেই এমন কিছু দেখেছে বা অনুভব করেছে যা নিয়ে আমি কখনো ভাবিনি। আমার মনে তার প্রতি কোনো ঘৃণা আসেনি, বরং আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এটা তার কোনো ভুল বোঝাবুঝি নাকি আরও কিছু। আমি আস্তে আস্তে দরজা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম না যে যদি আমি তাকে এই অবস্থায় টোকাই, তাহলে আমাদের মধ্যে কি হবে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যদি সে আমার সাথে কিছু ভুল করে ফেলে। ঠিক তখনই সে আমাকে দেখে ফেলল, আর যে ঘটনার আমি ভয় পাচ্ছিলাম সেটাই ঘটে গেল। ভাই আমাকে দেখে আর স্থির থাকতে পারল না, আর সে আমার কাছে এসে সেই কাজই করল যা সে হয়তো কতদিন ধরে করতে চাইছেন। যদি তোমরা জানতে চাও যে এরপর কি হল, তাহলে আমার সাথে থাকো। আগামীকালের গল্পে আরও মজার মজার ঘটনা আছে, আর যদি তোমরা এটা একদমই মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছা। আমি তোমাদের সেই একই প্রিয় বন্ধু। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।